ওরে ঢাকা জাগায় উদাল করি নানান মতন ভঙ্গি ধরি বৌদি আমার রিল বানাইছে। জগতের মধ্যে গান দিয়ে ভাইরাল হয়েছে, নিশ্চয় তিনি ভালো ইনকাম করতেছেন, এটি আপনার মনের আশা থাকবে, সেটাও কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আপনার বয়স কত চলছে এখন? আমার এখন বয়স একটু লুকিয়ে যাই, এই 44-43 এরকম। না, এরকম তো কিছু না যে বয়স বেশি বললে পরে আবার বিয়ে হবে না, এরকম তো কিছু না। নয়ারহাট অঞ্চল, পানিগ্রাম, কোচবিহার। তো এখানে এসেছি দাদা মনীন্দ্র বর্মন, তার সঙ্গে তার জীবনের হিস্টোরি আর এই গান জগতে তিনি কিভাবে এলেন, সমস্ত বৃত্তান্ত আপনাদের কাছে আজকে হাজির করব দাদা মনীন্দ্রর সঙ্গে কথা বলে। তো আপনারা সঙ্গেই থাকবেন। বিশেষ করে দাদা মনীন্দ্র, এনার গান শুনে বিশ্ব পাগল, আর এই বিশ্ব পাগলের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু পাগল মনে। তো আজকে পাগলে পাগল যে আপনি গানের জগতে এলেন, আর গান দিয়ে ভাইরাল, আর গান দিয়ে বিশ্বকে পাগল বানিয়ে দিয়েছেন, কি রয়েছে এর পিছনে? অ্যাকচুয়ালি আমি মানুষকে কতটুকু আনন্দ দিতে পেরেছি এই গানের মধ্য দিয়ে, সেটা মানুষই বিচার করবে। আর আমার যে ক্রিয়েটিভিটি আছে, আমি যে গান গাই, এখানে আমি একটা জিনিসকে সবসময় সামনে রাখি যে আমি একজন শিল্পী শুধু এন্টারটেনমেন্ট করার জন্য নয়, আমার কিছু সামাজিক দায়িত্ববোধ আছে, সামাজিক নৈতিক দায়িত্ববোধ আছে আমার। সেই জায়গা থেকে আমি সমাজকে কিছু দিতে চাই, সমাজকে এমন কিছু দিতে চাই যেটা মানুষের কাজে লাগবে। যেমন বিভিন্ন দিক, আজকে জাতি ধর্ম বর্ণ নিয়ে অনেক দ্বন্দ্ব ক্যাচাল, তারপরে সামাজিক কিছু নোংরা সাইট আমি কিছুদিন আগে বৌদি আমার রিল বানাইছে, এই গানের মধ্য দিয়ে আমি প্রতিবাদ একটুখানি হলেও করার চেষ্টা করেছি। তো আমার সামনের দিনে ভিশন আছে, আমার ভিউ আছে যে আমি আরও এই সমস্ত সমাজের নোংরা দিকগুলো তুলে ধরে মানুষকে সজাগ করব, সচেতন করব। এবং আমি এই সঙ্গীতের জগতে খুব ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। এবং সবার কাছে আমার একটাই কামনা থাকবে, আপনারা সবাই গান শুনুন, এমন কিছু গান শুনুন যেখানে আনন্দ তো থাকবেই, এবং সমাজের ভালো দিকগুলোকে তুলে ধরবো সবাই মিলে, এবং সেই সমস্ত গান সবাইকে শোনার জন্য আমি আবেদন রাখবো। নিশ্চয় আপনারা হয়তো জানতে চাইবেন যে দাদা মনীন্দ্র কত টাকা মাসে কামায় বা দিন কত টাকা কামায়। জগতের মধ্যে গান দিয়ে ভাইরাল হয়েছে, নিশ্চয় তিনি ভালো ইনকাম করতেছেন, এটি আপনার মনের আশা থাকবে, সেটাও কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনার পরিবারের কজন রয়েছে, সদস্য সংখ্যা জানাবেন। অ্যাকচুয়ালি আমার সদস্য সংখ্যা, আমার বাবা মা বর্তমান, আমি আছি, আমার 3 মেয়ে আছে, বড় মেয়ে কলেজ কমপ্লিট, ছোটো মেয়ে 2জন যমজ, ওরা ক্লাস 8-এ পড়তেছে। আমি আমার ফ্যামিলি নিয়ে খুশি আছি। এই আপনার সম্পত্তি মানে জমি জায়গা কতগুলো রয়েছে? আমার এখনও কিচ্ছু নেই, যা আছে সব বাবার আছে, আমার বলতে কিছু নেই। আমি জাস্ট এই ঈশ্বর আমাকে একটু কণ্ঠটা দিয়েছে, আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার সাথে আছে, এই ব্যাস, এইটুকুই। মানে বাবা এখনও জমি জায়গা আপনাদের দেয়নি ভাগ করে? আপনারা কয় ভাই? না, আমরা 3 ভাই, এখনও বাবার হোটেলেই খাচ্ছি বলা চলে। বোন? 4 বোন, আমার থেকে 3 বোন বড়, 1 বোন ছোট, সবারই বিয়ে হয়ে গেছে। আপনার বয়স কত চলছে এখন? আমার এখন বয়স একটু লুকিয়ে যাই, এই 44-43 এরকম। না, এরকম তো কিছু না যে বয়স বেশি বললে পরে আবার বিয়ে হবে না, এরকম তো কিছু না। তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা রয়েছে, 3 বাচ্চা রয়েছে। দাদা এখনও কিন্তু মানে এখানটা একটি বাস্তব কথা তুলে ধরি আপনাদের সঙ্গে, যে দাদাকে আমরা যতটা দেখেছিলাম ক্যামেরার সামনে, একটু চিন্তা করুন, মানে আজকে খুলাসা হয়ে গেল, আমরা যখন দাদার সামনে গিয়ে হাজির হয়েছি, দাদাকে দেখে চমকে গেছি। আমি তো একবার চিনতেই পারিনি, আমরা পাশ কাটিয়ে চলে গেছিলাম তার বাড়িতে। তারপর দেখার পর আমি চমকে গেছিলাম, কারণটি হচ্ছে যে আমি ক্যামেরার সামনে যেনাকে দেখেছি মনীন্দ্র বর্মন, সেই মনীন্দ্র বর্মনের যে চেহারা এত সুন্দর টুকটুকো, সেটা কিন্তু আমার কল্পনার বাইরে ছিল। মানে আপনারা যখন স্বয়ং চোখে সামনাসামনি দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন, খুব সুন্দর দেখতে, এখনও হ্যান্ডসাম। এখনও যদি কয়েকটি বলে তো দেখা দেখি করা যায়, তাহলে মেয়ে দিতে প্রস্তুত থাকবে কমসে কম কিছু মানুষ। তো যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। দাদা, আপনার চেহারা যে এত সুন্দর, আপনি কিভাবে বানালেন? অ্যাকচুয়ালি এটা তো ঈশ্বর প্রদত্ত চেহারাটা, এখানে আমার কিছু নেই। আর কি বলবো, না চেহারা নিয়ে কিছু বলার নেই আমার। আচ্ছা, গড গিফটেড। আচ্ছা, আপনি খান কি?
আমি একদম খুব সাধারণ খাই। আমি শাক পাতা খেতে পছন্দ করি, সবজি খেতে পছন্দ করি। আর তাছাড়া আমার শারীরিক অসুবিধার কারণে আমি একদম নিরামিষ বলতে গেলে, মানে একদম শাকাহারি। আচ্ছা আচ্ছা। আমি মাছ মাংসের প্রতি আমার কোনো ইন্টারেস্ট তেমন একটা নেই। ব্যাস শাক সবজি খেলেই আমি ডাল ভাত খুশি। এখন নিশ্চয় আপনার একটা ভালো ইনকাম আসতেছে, সেই ইনকামের দিক দিয়ে দেখলে ওই দিক দিয়ে কি ভাবেন যে যারা বেশি টাকা ইনকাম করে তারা মাছ মাংস প্রতিদিন খায় বা প্রতিদিন ভালো ভালো খাবার খায়, সেই দিক দিয়ে কি আপনার কোনো সময় চিন্তা আসে যে আমিও এরকম কিছু খাবো বা উৎসাহ করব, মজা করব? না না, এরকম ব্যাপারটা নয়। আর ইনকামের বিষয়টা আসতেছে, আমি একটু বলে নেই। আমরা গ্রামের মানুষ, তো গ্রামের শিল্পী, আমরা কোনো কলকাতার শিল্পী নই। যার জন্যে আমাদের এখানে যারা যে সমস্ত কমিটির সদস্যরা আমাদের প্রোগ্রামের জন্য ডাকে, তারা আমাদেরকে যত সামান্য পয়সাই দেয়, সাম্মানিক হিসেবে যত সামান্যই দেয়। আর আমরা যদি কলকাতার আর্টিস্ট হতাম তাহলে সেখানে আমরা লাখ লাখ টাকার ডিমান্ড করতে পারতাম। যেহেতু আমরা গ্রামে বাস করি, আর বিশেষ করে উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান, সেখানে আহামরি কিছু ইনকাম থাকে না আমাদের। যতটুকু পাই আর কি ডাল ভাত খেয়ে চলে যাচ্ছে। তবে এতটুকু বলতে পারি, ইনকামের থেকে যে প্রোগ্রাম করতে গিয়ে যে শান্তিটা পাই, যে মানসিক সুখটা পাই, এটা অনেক বড়। আচ্ছা, একটা প্রোগ্রামে গেলে পরে আপনি কি রকম টাকা নেন? এখন আমি প্রোগ্রাম সবাইকে, আমার মিউজিশিয়ানস থাকে, আর তারপরে কো আর্টিস্ট থাকে, আমি থাকি। তো এতে করে 35-40 হাজার টাকায় প্রোগ্রাম আমি ধরছি এবং করছি। আচ্ছা, ইউটিউব ফেসবুক থেকে আপনি নিশ্চয় ভালো টাকা ইনকাম করেন, সেটা একটু জানালে দর্শকরা হয়তো খুশি হতো। অ্যাকচুয়ালি এই বিষয়ে কি বলবো, আমার যে গান কয়েকটা ভাইরাল হলো আর কি, তার মধ্যে ঢাকা জাগা উদাল করি, ওটা হচ্ছে আমি মনে করি যে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এবং পার্শ্ববর্তী আমাদের যে রাজ্যগুলো আছে, আসাম, ত্রিপুরা, ইভেন বাংলাদেশ, প্রচুর জায়গায় গানটা ছড়ায় গেছে। কিন্তু ইনকামের দিক যেতে বলি ইউটিউব আর ফেসবুক থেকে, সেখানে আমার একটা সংখ্যাটা বলতে হবে 0। কারণ আমার পেজ থেকে বা আমার চ্যানেল থেকে গানগুলো হিট হয়নি। আমি যে সমস্ত চ্যানেলগুলোকে দিয়েছিলাম, তো তারাই সেই সমস্ত চ্যানেলে গানগুলো হিট হচ্ছে, মিলিয়ন দিয়ে ভিউজ হচ্ছে। কিন্তু আমার কাছে সেটা হয়নি, আর সেই অর্থ আমি পাইও নি, সত্য কথা বলতে যেটা। তবে মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক অনেক আশীর্বাদ পেয়েছি, এটাই আমার কাছে অনেক। সেখানটায় আপনার কি কোনো দুঃখ রয়েছে যে আমার গান আমি টাকা পেলাম না, অন্য কেউ পেলো, সেখানে কোনো রকম আপত্তি রয়েছে? সত্য কথা বলতে কি, আমার কোনো আপত্তি নেই, কোনো দুঃখ নেই, কোনো ক্ষোভ নেই। কারণ আমি একটা গান রচনা করেছি, এটা যদি সমাজকে ভালো লেগে থাকে, মানুষকে ভালো লেগে থাকে, এখানকার যে ভালো বার্তাটা আছে গানের মধ্যে, মানুষ যদি নিতে পারে, মানে এর থেকে খুশির আর কিছু হয় না। তো সেদিক থেকে বলতে গেলে আমি ধন্য মনে করি নিজেকে। তো এটা বুঝতে পারলেন যে দাদা মনীন্দ্র কিন্তু কখনো কারো উপর ক্ষোভ ঝাড়েননি। কারণটি, এনারই গান, মানুষ কিন্তু এই গান দিয়ে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে বা লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজ তারা পেয়েছে। কিন্তু দাদা মনীন্দ্রর কাছে আজকে 0। তিনি প্রোগ্রামে পয়সা নেন, কাজ করেন, তাতেই তিনি খুশি, বা মানুষকে উৎসাহ দেন, তাতেই কিন্তু তিনি খুশি। আচ্ছা, আপনার ভিতরের জীবনে যাব, মানে ছোটোবেলা থেকে আপনি আপনার বাবা বা ঠাকুরদার সয় সম্পত্তি নিয়ে কিছু বলবেন? নিয়ে কি বলবো, মানে যা আছে এখনও তো বাবারই আছে। আর বাবা জীবিত অবস্থায় সব কিছুই বাবার, মানে সয় সম্পত্তি নিয়ে আমার কিছু বলার নেই। মানে আপনার ঠাকুরদার কি সম্পত্তি, কী রকম সম্পত্তি ছিল, বা তিনি কী রকম একজন মানুষ ছিলেন? হ্যাঁ, আমার ঠাকুরদাদা এবং আমার যে আমাদের পাড়াটার নামই গিদেলের বাড়ি ছিল, তো অগাধ সয় সম্পত্তির মালিক ছিল একটা সময়। তো এখনও আমার বাবা অনেক কিছুই ধরে রেখেছে। বাবা এখনও, আমি উল্লেখ করছি না পরিমাণ, তবে এখনও বাবার অনেক কিছুই আছে। আমি সেই বাবার হোটেলেই খাচ্ছি। আর ঠাকুরদাদাও অনেক বিত্তশালী লোক ছিলেন এবং গুণী লোক ছিলেন। আমাদের মানে একটা সময় ছিল এরকম যে আমাদের বাড়িতে 15-20 জন অন্যান্য শিল্পীরা এসে থাকতেন। তখন ওই সময়টায় অনেক ধরনের গান হতো, যেরকম মাইয়া বন্ধক হতো একটা যাত্রাপালা, মানে নাটকের মতো টাইপের। যদিও আমি দেখি নেই তখন। তো মাইয়া বন্ধক হতো, তারপরে আরও কুশান গান হতো, দোতরাডাঙ্গা গান হতো। তো এই সমস্ত শিল্পীদেরকে নিয়ে আমাদের বাড়িতে রাখা হতো। তাদেরকে মাসের পর মাস মানে খাওয়া দাওয়া, বস্ত্র আদি ইত্যাদি সব কিছু দিয়ে, ভরণ পোষণ দিয়ে তাদের গান শোনা হতো এবং নিজে আমার ঠাকুরদাদা পরিচালনা করতেন। আপনার পড়াশোনা কতটুকু আছে? আমার খুব সামান্য পড়াশোনা। এই তখনকার দিনে তো আর
ওই এইচএসের পরে কলেজ ছিল না, তখন মাধ্যমিকের পরে কলেজ ছিল। যাই হোক, আমি কলেজের মুখ দেখেছি, এতটুকু বলতে পারি। আচ্ছা, আপনি গানের জগতে কত বছর বয়সে নেমেছিলেন? এই বিষয়ে বলতে গেলে অনেকটা সময় ধরে বলতে হবে। যাই হোক, আমি একটু শর্টকাটে বলি, ছোট্ট করে বলি। শর্টকাটে বলেন, যেহেতু এই গানের আগুনটা আমার ছোট্ট বয়স থেকেই ছিল। যেহেতু বাড়িতে এরকম একটা সঙ্গীতের পরিবেশ ছিল, সেহেতু খুব ছোট্ট থেকেই গানের আগুনটা আমার ভিতরের মধ্যে ছিল। কিন্তু এইখানে গান প্রকাশটা পেলো যে এমন একটা জায়গা থেকে গানের আমার প্রকাশটা পেলো, যেটা অভাবনীয়। অনেকেই জানে না এখনও, আবার অনেকেই জানে। অনেকটা দীর্ঘ করে বলতে হবে, তো আমি তবু শর্টকাট করি। 2005 সাল 20শে সেপ্টেম্বর, তখন কুচবিহারে উত্তাল আন্দোলন, গ্রেটার আন্দোলন। কুচবিহারকে আমাদের সি ক্যাটাগরি স্টেটের মর্যাদা দিতে হবে। 2005 সাল 20শে সেপ্টেম্বর, তখন আমাকে একটা মুভমেন্ট হয়েছিল, হাঙ্গার স্ট্রাইক। সেই হাঙ্গার স্ট্রাইকে আমিও অংশগ্রহণ করেছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের, তৎকালীন প্রশাসক নির্মমভাবে আমাদেরকে, কি বলবো, নির্মমের থেকেও আরও বেশি যদি কোনো শব্দ থাকে সেটা ব্যবহার করা যেতে পারে, আমাকে অ্যারেস্ট করা হয় বিনা দোষে। নির্দোষী একজন মানুষ, আমাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় কোতোয়ালিতে। তারপরে সেখান থেকে আমাকে পাঠানো হয় কুচবিহার সংশোধনাগারে। আমি নিজেও জানতে পারলাম না যে আমি কি করেছিলাম সেদিন। একটা মুভমেন্টে অংশগ্রহণ করা মানেই কি অপরাধ, এটা আমার জানা ছিল না। আর কোথায় কি গণ্ডগোল হয়েছে না হয়েছে, সেই সমস্ত জায়গায় আমি এখনও পর্যন্ত পা রাখিনি। আমি যে সমস্ত জায়গার গণ্ডগোলের কেস খেয়েছিলাম, সে সমস্ত জায়গায় আমি এখনও পা রাখিনি, এই দুঃখেই যে যেখানে না গিয়ে আমার এই অবস্থা হয়েছে, গেলে পরে কী হবে আমি এই ভেবে এখনও যাইনি। তো যাই হোক, আমার সংশোধনাগারে আমি কাটাই 5টা বছর। 5টা বছর সংশোধনাগারে কাটাই। তো কাটাবো কীভাবে এতগুলো দিন? তখন আমার বই পড়তে ভালো লাগতো। আমার সঙ্গে আরও 3-4 জন ছিল যারা বই পড়তে ভালোবাসে এবং গান গাইতে ভালোবাসে, কবিতা ভালোবাসে, নাটক ভালোবাসে, গান ভালোবাসে। তো তার মধ্যে ছিল রাজীব একজন কমল, একজন ছিল অমল দাস। তো আমরা কয়েকজনে লাইব্রেরিতে থাকতাম, বই পড়তাম। আর একটা ভাঙা হারমোনিয়াম ছিল সেখানে। আমরা যখন একটু গান বাজনা করার ইচ্ছা প্রকাশ করি, তখন সুপারিনটেনডেন্ট ছিলেন, ওনাকে আমরা চিঠি করলাম যে একটা হারমোনিয়াম আছে ভাঙাচুরা, যদি একটু ঠিক করে দেন। তো উনি কথাটা শুনলেন, ঠিক করতে দিলেন। 6 মাস পরে আসার পরে তখন আমরা মোটামুটি, অমল দাস একটু গান বাজনা উনি ভালো করতেন, দোতারাটা ভালো বাজাতেন, গান বাজনাও বেশ ভালো করতেন। কিন্তু হারমোনিয়ামের দক্ষতা ওনার ছিল, আমার বিন্দুমাত্র ছিল না। তো আমি টিপে হারমোনিয়াম টিপে কোনো সরগম ছাড়াই, আমি অনেক কষ্টে করে, ইচ্ছাটা ছিল বলেই হয়তোবা ওই টিপে সুর তুলতে পেরেছি। তারপরে সেখান থেকে আমি ধীরে ধীরে গান গাওয়া শুরু করি। করতে করতে একটা সময় এমন আসলো যে বিমলেন্দু মুখার্জি, উনি ছিলেন সুপারিনটেনডেন্ট অফ কুচবিহার কারেকশনাল হোম। তো সেখানে উনি গান আমার শোনেন। জেলখানার ভিতরে আবার অনেক কিছু অনুষ্ঠান হয়, সেখানে আমাদেরকে গান গাওয়ার জন্য ডাকে, আমরা যাই, গান গাই। তো ওনার ভালো লেগেছিল গান। তো উনি চিন্তা ভাবনা করেছিলেন যে না, এনাদেরকে দিয়ে কিছু করা যায় কি না, বাইরেও কিছু প্রোগ্রাম করানো যায় কি না। তো ওনারই সদ ইচ্ছায় আমরা সেখান থেকে শিলিগুড়ি যে রেডিও সেন্টার আছে, অল ইন্ডিয়া রেডিও, সেখানে আমরা গান গাইতে যাই। আমরা সেখানে তখন ভাওয়াইয়া গান পরিবেশন করি। এবং পরবর্তী সময়ে দূরদর্শনে প্রোগ্রাম হয়, স্পেশাল প্রোগ্রাম হয় এগুলা দূরদর্শনের জন্য। তারা দূরদর্শন থেকে ক্যামেরা, লাইট, মাইক সব কিছু নিয়ে এসে আমাদেরকে প্রোগ্রাম করায়। তো এই সুযোগগুলো উনি করে দিয়েছিলেন। আর সত্যি কথা বলতে আমার সঙ্গীতের জগৎটা অনেক কষ্টের জগৎ। আমি অনেক কষ্ট করে এই সঙ্গীতে এসেছি এবং আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন আমি একজন ভাওয়াইয়া শিল্পী হিসেবে বা লোকশিল্পী হিসেবে আমি প্রতিষ্ঠিত হতে পারি। আমার প্রয়াস থাকবে জারি সবসময়। আমার ইচ্ছা আছে প্রচুর যে আমি সমাজের জন্য কিছু গান গাইব, শুধু এন্টারটেনমেন্ট নয়, আমি সামাজিক কিছু বার্তা দেব গানের মধ্য দিয়ে, যেটা মানুষের কাজে লাগবে এবং মানুষ আমাকে আশীর্বাদ করবে, এটা আমি আশাবাদী। তো এইভাবেই চলে আসছে এখনও পর্যন্ত। জেলখানা থেকে আমি বেরোলাম 2010 সাল।
5-5.5 বছর আমাকে জেল খাটতে হয়েছে। সেই একটা মিথ্যা কেসে আমাকে ফাঁসানো হয়েছিল, সম্পূর্ণ মিথ্যা কেসে, যেটা আমার অত্যন্ত এখনও আমার বুকে খুব বাধে যে আমি নিরপরাধ একজন মানুষকে এভাবে জেল খাটতে হলো। তখন থেকে আইন প্রশাসন, পুলিশের, আমি জানি ভারতীয় সংবিধানকে সম্মান করতে হয়, কিন্তু কোথাও না কোথাও একটা দুঃখ রয়ে যায় যখন কেউ বিনা দোষে, বিনা অপরাধে এতগুলো দিন জেল খাটে, তখন কোথাও না কোথাও একটা বড় ধাক্কা লাগে। তো যাই হোক, ভারতীয় আইন কানুন, সংবিধানকে সম্মান জানাই, কারো যেন এরকমটা না হয়, এবং পুলিশ প্রশাসন যেন উপযুক্ত অপরাধীদেরকে উপযুক্ত সাজার ব্যবস্থা করে, নিরপরাধ যারা তাদেরকে যেন ডিস্টার্ব না করে, এটা আমার আবেদন থাকে সব সময়, আমি প্রত্যেককেই বলি। তো এই গান আমি যতদিন বেঁচে আছি যেন আমার কণ্ঠে থাকে, আপনাদের সকলের আশীর্বাদ চাইব চ্যানেলের মধ্য দিয়ে। আর কি বলবো, বেঁচে থাকুক গান, বেঁচে থাকুক সুস্থ সমাজ, সবাই ভালো থাকুক, এটা আশা করি। আজকে আপনার এই বিশেষ গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য বা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য, সবার জন্য এই চ্যানেলের পক্ষ থেকে আপনার কি আবেদন থাকবে? আমার আবেদন এটাই যে, যাই হোক, আমার যে অ্যাঙ্কার সংবাদ মাধ্যম থেকে এসেছেন উনি, ওনার চ্যানেল আছে একটা, প্রথমত ওনার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন, এবং সুন্দর সুন্দর গান শোনার জন্য আমার ইউটিউব চ্যানেল উত্তরের মনীন্দ্র এবং আমার ফেসবুক পেজ উত্তরের মনীন্দ্র, আপনারা আসবেন, গান শুনবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন গান শোনানোর, আর সুন্দর সুন্দর গান শোনানোর, সামাজিক কিছু বার্তা থাকবে আমার গানের মধ্য দিয়ে, আপনারা আসবেন। অনেক ধন্যবাদ, অনেক খুশি হব আমি। তো চলুন, জোরদার খবর 742 থেকে আমরা কিন্তু সমস্ত কিছু দাদার ভিতরের যা কথা রয়েছে মনের ভিতর, সেখান থেকে কিন্তু বাইর করে নিয়ে আসলাম শুধু আপনাদের জন্য। তো আপনারা সবাই মিলে জোরদার খবর 742কে সাপোর্ট করুন, সহযোগিতা করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর বিশেষ করে দাদা মনীন্দ্রর জন্য কমসে কম আশীর্বাদ দোয়াটুকু রাখবেন।